আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাংলাদেশের প্লেয়াররা কেন আইপিএলে সুযোগ পান না, কেন আইপিএলে চান্স দেওয়া হয় না নিয়ে মূলত আলোচনা করব। তো আসেন দেখি নেই বাংলাদেশের যেই সমস্ত প্লেয়ার ইতিমধ্যে আইপিএল খেলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। এই দুইজন মূলত আইপিএলে আইপিএলে 2017 মৌসুমে চেন্নাই সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আমাদের মুস্তাফিজ সর্বোচ্চ বাংলাদেশের হয়ে সেরা উদীয়মানের পুরস্কার পেয়েছিলেন এবং সর্বোচ্চ 17টি উইকেট নিয়েছিলেন 16 ম্যাচ খেলে। এই ধারাবাহিকতার পরে এখন আমি বলবো কেন মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়া হয়েছিল তার ইতিহাসটা আমরা আগে দেখে নিই। মুস্তাফিজুর রহমান যখন টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের সাথে তার অভিষেক টি-20 ওয়ার্ল্ড কাপে এক ম্যাচে যখন 5টি উইকেট পেয়েছিলেন, সেটাকে তারা তখনই মুস্তাফিজের এই এই পারফর্মটা বিবেচনা করে মূলত তাকে আইপিএলে নিলামে তুলেছেন এবং সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলে সেরা উদীয়মানের পুরস্কার তিনি পেয়েছিলেন। এখন বলবো ঘরোয়া যে টুর্নামেন্ট বা সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশের তখন 2016-17 মৌসুমে, তখন ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার সাথে মূলত এই সিরিজগুলো আয়োজন করেছিল। ইন্ডিয়ার সাথে এই কাটার মাস্টার অত্যন্ত চমৎকার বোলিং করে বাংলাদেশকে সিরিজ জেতার স্বাদ পাইয়ে দিয়েছিল ওই সময়ে। এবং একটি ম্যাচে আমরা দেখেছি ধোনি এই আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে রান নেয়ার সময় সজোরে তার বুকে ধাক্কা মেরেছিলেন, মুস্তাফিজ ছিটকে মাটিতে পর্যন্ত পড়ে যায়। এই দৃশ্যটি আমরা মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যখন ভিডিও দেখি হরহামেশাই এই দৃশ্যটি চলে আসে। এখন আসি সাউথ আফ্রিকার সাথে সেম ঘটনা। সাউথ আফ্রিকার সাথেও মুস্তাফিজের কাটারের কারণে বাঘা ব্যাটসম্যানরা কুপকাত হয়েছিল এবং বাঘা ব্যাটসম্যানরা সেই দিন নাকানে চুবানি খেয়ে তখনকার সময়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছিল। সম্ভবত ওই সিরিজটিতে সাউথ আফ্রিকা হোয়াইট ওয়াশ হয়েছিল। এখন আসি পাকিস্তানের সাথেও সেম ঘটনা। মূল কাটার মাস্টার, মূল বোলার ছিল আমাদের মুস্তাফিজুর রহমান। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে একের পর এক বাংলাদেশকে চমক দিয়েছিল, একটি সিরিজ জয়ের স্বাদ গ্রহণ করেছিল। ধারাবাহিক ব্যাটসম্যান নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি অনেকগুলো টুর্নামেন্ট আইপিএল খেলেছেন। এই বছর তিনি নিলাম থেকে তার ড্রাফট থেকে তার নামটা সরিয়ে ফেললেও বাংলাদেশের আর কোনো প্লেয়ার 2024 সালে আইপিএল এর সুযোগ পাননি। তাসকিন আহমেদের সম্ভাবনা রয়েছিল, কিন্তু তিনিও সেটা অর্থাৎ তিনি সুযোগ পাননি। কোন কারণে সেটা বলছি, বিসিবি তাকে ছাড়পত্র দেয়নি, যার ফলশ্রুতিতে তিনি আইপিএলে যাওয়ার সুযোগ পাননি। এখন আসি এই যে এক এক করে লিটন কুমার দাস টি-20তে যখন ইন্ডিয়ার সাথে একটি ম্যাচে 50 হাঁকিয়েছিল, তার ফলশ্রুতিতেই এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাকে ডাকা হয়েছিল। তিনি আশাব্যঞ্জক ফল বা আশাব্যঞ্জক রান করতে পারেনি, কিপিংয়েও তিনি ব্যর্থ ছিলেন, যার ফলশ্রুতিতে তিনিও আইপিএল থেকে ছিটকে যান। এখন আসেন আইপিএল নিলামে কেন বাংলাদেশি ক্রিকেটারদেরকে ডাকা হয় না, আর বাংলাদেশি ক্রিকেটাররা টি-20 ওই মেজাজে খেলার মতো প্লেয়ারের সংখ্যা বাংলাদেশের কয়জনের মন আছে, মানে কয়টা প্লেয়ারই এভাবে গড়ে উঠছে যারা মুস্তাফিজ বা সাকিবের মতো। এরপর থেকে আমি আর দেখিনি যে কোনো প্লেয়ার নতুনভাবে যে বাংলাদেশের এক একটি ম্যাচ বা এক একটি সিরিজ যে ধারাবাহিকভাবে খেলতেছিল। বিশেষ করে তামিম ইকবালও আইপিএলের সুযোগ পেয়েছিল, মোহাম্মদ আশরাফুল পেয়েছে, মাশরাফি বিন মুর্তজা পেয়েছে, লিটন কুমার দাস পেয়েছে। তো এই যে যারাই পেয়েছে 1 বা 2 মৌসুমে তারা ওইভাবে তাদের পারফরমেন্স দেখাতে পারেনি, তাই আইপিএল থেকে তারা ছিটকে পড়েছে। এখন
যে জিনিসটা মূল আমার আলোচনার বিষয়, আইপিএল এর বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্লেয়াররা কেন ডাক পায় না, তার মূল কারণ হচ্ছে বা তারা কোন বিবেচনাগুলো করার পরে মূলত আইপিএল এ ডাকে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, ইন্ডিয়ার সাথে কোনো আন্তর্জাতিক ম্যাচে যদি বাংলাদেশের কোনো প্লেয়াররা ভালো করে থাকে, সেক্ষেত্রেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এ নিলামে তোলা হয় এবং তাদেরকে ডাকা হয়। আইপিএল নিলামে ডাকা হয়নি বা তোলা হয়নি। তো বাংলাদেশের প্লেয়ারদের ডাকার মূল কারণ হচ্ছে, ইন্টারন্যাশনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের কোনো প্লেয়ারই এই ধরনের বা ভালোভাবে ব্যাটিং বা বোলিং করতে পারেনি। শুধুমাত্র সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যে ধারাবাহিকভাবে ফর্মে তুঙ্গে ছিলেন, যার ফলশ্রুতিতে আইপিএল এ ডাকা হয়েছে এবং সাকিব বরাবরই ইন্ডিয়ার জন্য একটা আতঙ্ক ছিল, মুস্তাফিজুর রহমান বরাবরই ইন্ডিয়ার জন্য আতঙ্ক ছিল। ওইভাবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বা বোলার আর এভাবে ইন্ডিয়ার ব্যাটিং বা বোলারদের উপর আতঙ্কে চড়াতে পারেনি, যার ফলশ্রুতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশের প্লেয়ারদের ডাকা হয় না। বাংলাদেশের প্লেয়াররা যদি এই আইপিএল এ যেতে হয় বা খেলতে হয়, তাহলে ইন্ডিয়ার সাথে অবশ্যই তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে। যদি ইন্ডিয়ার সাথে ভালো পারফরমেন্স করে তবেই তারা আইপিএল এর নিলামে উঠবে এবং আইপিএল এর নিলামে তাদের নাম আসবে এবং তারা আইপিএল এ খেলতে পারবে। আশাব্যঞ্জক সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ব্যতীত অন্যরা তেমন ইন্ডিয়ার সাথে লড়াকূভাবে লড়তে পারেনি, যার ফলশ্রুতিতে অন্যদের নাম আসে না। এইটাই হচ্ছে আমাদের মূলত মূল কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আর অন্যরা দেখা যাচ্ছে যেমন আরো কিছু বিবেচনা করেন তারা, যেমন অন্য বাংলাদেশ এশিয়ার দেশ ব্যতীত বাইরের কান্ট্রির সাথে বাংলাদেশের কোন প্লেয়ার ভালো করতেছেন এবং কোন প্লেয়ার ভালোভাবে ব্যাটিং করে তাদের অবস্থান বিশেষ করে টপ স্কোর করতেছেন, ভালো ব্যাটিং ভালো পারফরমেন্স করতেছেন, স্ট্রাইক রেট কার বেশি, বাইরে অনেক কিছু বিবেচনা করে মূলত আইপিএল নিলামে ডাকা হয়। দেখেন বাংলাদেশের যে বিপিএল এ 130-150 রানের মধ্যেই কিন্তু ইনিংসগুলো বেশিরভাগ সীমাবদ্ধ থাকে, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখেন এবার ব্যাটিং যে তাণ্ডব, যেভাবে পিচ তৈরি করেছে 200-230 পর্যন্ত টি-20-তে চলে যায়, 230, 250 এবং 270+ পর্যন্ত রান হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, 276, আমার মনে হয় যে কোনো সময় 300 রান পর্যন্ত প্লাস করতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2024-এর এই টুর্নামেন্টে। তো এইভাবে যদি ব্যাটিং পিচ তৈরি করা হয়, আর বাংলাদেশের যে ডিপিএল বা ঘরোয়া লিগ, এই লিগ খেলে বাংলাদেশ থেকে আইপিএল এর উপযোগী কোনো প্লেয়ার তৈরি করা আসলে সম্ভব নয় এই পিচের মাধ্যমে। তো আমাদের পিচ পরিবর্তন করতে হবে, আন্তর্জাতিক মানের পিচ তৈরি করতে হবে এবং যারা বিশেষ করে আমাদের দেশে ঘরোয়া লিগে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ ভালো করলেও যখন দেশের বাইরে সিরিজ খেলতে যায় তখন নাকানি চুবানি খেয়ে আসে। আশা করব বাংলাদেশের পিচ আরো ভালোভাবে পাকাপোক্তভাবে যেন করা হয় এবং বাংলাদেশের পিচ এমনভাবে তৈরি করা হয় যাতে আমরা আমাদের দেশের বাইরে গেলেও যে কোনো প্রতিপক্ষের সাথে আমরা পাল্লা দিয়ে লড়তে পারি এবং ভালো পারফরমেন্স করতে পারি, আমরা জয় ছিনিয়ে আনতে পারি। সামনে টি-20 বিশ্বকাপ, আশা করব টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দামাল ছেলেরা এগিয়ে যাবে এবং বাংলাদেশের দামাল ছেলেরা দুরন্ত খেলবে, এই আশাবাদ ব্যক্ত রেখে টিভি ইসলামিক 570 খেলা কমেন্ট্রি দেখে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।